নিউ ইয়র্ক শহরের বাইরে হার্লেম একটি সুন্দর গ্রাম। এখন শুরুতে ধনী ব্যক্তিরা যারা শহরের ব্যস্ততা থেকে নিজেদের বাঁচাতে চাইতো, তারা হার্লেমে এসে বসবাস শুরু করে। 1873 সাল নাগাদ এটা নিউ ইয়র্ক শহরের একটা অংশ হয়ে ওঠে। এখন হার্লেমে সেই সময় সভ্যতার পত্তন বা যাকে আমরা আরবানাইজেশন বলি, নগরায়ন, সেটি হওয়া শুরু হয়েছিল। অনেক ধনী মূলত আফ্রিকান আমেরিকান যারা তারা হার্লেমে এসে বসতি স্থাপন করে। সুতরাং সেই কারণে হার্লেম আফ্রিকান আমেরিকান মানুষদের বসতির একটা অন্যতম আবাস বা বাসস্থান হয়ে ওঠে। এখন দীর্ঘদিন ধরে এই জনজাতীয় মানুষজন এখানে বসবাস করতে থাকায় সেইখানে ধীরে ধীরে সাহিত্যের চর্চা হতে শুরু করে এবং সংস্কৃতির উত্থানের কারণে অনেক শিল্পী, লেখক, কবি তারা আবির্ভূত হন। এরা অনবদ্য শিল্প সাহিত্য রচনা করেন, কবিতা লেখার কাজ শুরু করেন, যা তৎকালীন সমাজ এবং আর্থ সামাজিক মানসিকতায় বেশ ভালো রকম প্রভাব ফেলেছিল। উপরন্তু এর সাথে সাথে আরেকটি জিনিস চলে স্যামুলটেনিয়াসলি, সেখানে একটা আন্দোলনের সৃষ্টি হয়। আফ্রিকান আমেরিকান সংস্কৃতির ইতিহাস রচনার একটি আন্দোলন। সেই আন্দোলন হার্লেমে শুরু হয়েছিল বলে একে হার্লেম রেনেসাঁ বলা হয়। এখন এই হার্লেম রেনেসাঁর অন্যতম পথিকৃৎ ছিলেন ল্যাংস্টন হিউজ। তিনি তার ওই অনুপ্রেরণামূলক এবং সেই সমস্ত কবিতা যেগুলো অর্থপূর্ণ, এই অর্থে যেখানে এক নব্য আফ্রিকান আমেরিকান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, এমন সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন এবং এমন ধরনের সাহিত্য চর্চায় নিযুক্ত ছিলেন। এখন ল্যাংস্টন হিউজ আফ্রিকান আমেরিকান শিল্পী, যিনি আমেরিকার একটি ছোট্ট শহর জপলিনে জন্মগ্রহণ করেন। তিনি তার সাহিত্য কর্মের মধ্যে দিয়ে মূলত কৃষ্ণাঙ্গদের জীবনের যে আনন্দ, দুঃখ, আশা, নিরাশা, কষ্ট এগুলিকে চিত্রিত করেছেন। তার লেখাগুলির মধ্যে দিয়ে নাগরিক অধিকার, বর্ণবাদ, লিঙ্গ সমতা এবং অবিচারের মতো আর নানান যে ধরনের সামাজিক বিষয়গুলি ছিল সেগুলো ফুটে উঠেছে। তার লেখা তৎকালীন আফ্রো আমেরিকান মানুষজন, বিশেষ করে তরুণদের ওপরে বেশ প্রভাব ফেলে এবং বিশ্বজুড়ে মানুষকে নানানভাবে প্রভাবিত করেছিল। এক নব্য চেতনায় তাদের ধারণা, তাদের দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটিয়েছিল। এখন আমাদের এই হার্লেম কবিতাটি লেখা হচ্ছে 1951 সালে লেখা। এটা সেই যুগের প্রভাব সৃষ্টিকারী কবিতাগুলির মধ্যে অন্যতম ছিল। এই কবিতার বিষয়বস্তু আফ্রো আমেরিকান মানুষজনের ওপরে যে পরোক্ষভাবে আরোপিত সীমাবদ্ধতা রয়েছে, যেটি আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিমকে বাস্তবায়িত করার অন্যতম পাথেয় ছিল, সেই স্বপ্ন কতটা অন্তঃশ্বাস শূন্য ছিল সেটা এখানে প্রকাশ করেছেন। কবিতায় কবি এই যে বৈষম্যপূর্ণ সমাজ, সেখানে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করার সময় যে অনুভূতিগুলো অনুভূত হয় তার প্রকাশ ঘটিয়েছেন। কবি এখানে এক বিলম্বিত স্বপ্নের কথা বলছেন। বিলম্বিত শব্দের আক্ষরিক অর্থ যা বিলম্বে ঘটে বা যা ফর দ্য টাইম বিং কোথাও পোস্টপন হয়ে থাকে, সেইটি। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে, কবি বলছেন, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডিফার্ড। স্বপ্ন স্থগিত থাকলে কি হয়। ধরা যাক একটি স্বপ্ন, যে স্বপ্নের মুখাপেক্ষী আমরা সাধারণ মানুষেরা হয়ে আছি। এখন স্বপ্ন তো আমাদের অবচেতন মননে আসা একটা ভাবনা, যে ভাবনার খানিক বাস্তব রূপ আছে, খানিকটা সেটা সারিয়ালিস্টিক হতে পারে, পরাবাস্তব হতে পারে, অথবা অর্ধচেতন বা অবচেতন মননে আসা ক্রমাগত তৈরি হওয়া একটা ধারণা। কবি বলছেন, হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডিফার্ড। স্বপ্ন যদি স্থগিত থাকে তাহলে কি হয়। ডাজ ইট ড্রাই আপ লাইক আ রেজিন ইন দ্য সান। বলছে এটি কি রোদে কিশমিশের মতো শুকিয়ে যায়। ফেস্টার লাইক আ সোর। নাকি এটি ঘায়ের মতো ক্রমাগত পচে যায়। অর্থাৎ সেখানে দুর্গন্ধ বেরোয়। আমাদের শরীরে যখন কোনো ক্ষত থেকে ঘা সৃষ্টি হয়, যেখানে দীর্ঘদিন ধরে কোনো পরিচর্যা হয় না, যেখানে দীর্ঘদিন ধরে নিরাময়ের কোনো চেষ্টা হয় না, ক্রমাগত সেই ক্ষত ঘায়ের আকার নেয় এবং সেই ঘা ক্রমে ক্রমে কি হয়, পচে যায়, সেখানে ডিফর্মেশন হয়, সেটি দুর্গন্ধ বেরোতে থাকে। বলছে ফেস্টার লাইক আ সোর অ্যান্ড দেন রান। তারপর কি সেটি ঝরে পড়ে। ডাজ ইট স্টিঙ্ক লাইক রটেন মিট। নাকি এটি পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত হয়। অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক আ সিরাপি সুইট। নাকি সেখানে সিরাপযুক্ত মিষ্টির মতো, যা অত্যন্ত বেশি মিষ্ট। বলছে তেমনই কি হয়, সেখানে খসখসে চিনি জমে যায়। ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার। মেবি ইট জাস্ট স্যাগস লাইক আ হেভি লোড। হয়তোবা এটি ভারী বোঝার মতো ঝুলে পড়ে। অর ডাজ ইট এক্সপ্লোড। নয়তো এটি বিস্ফোরিত হয় কি। রেটরিক্যাল বা রেটরিক্স এর মধ্যে দিয়ে আছে। কবি এখানে অনেকগুলি প্রশ্ন করেছেন, সম্ভবত যে প্রশ্নগুলির উত্তর তিনি নিজেও জানেন, এবং সেই প্রশ্নগুলি করা যেন তিনি তার চেতন এবং অর্ধচেতন মননকে প্রশ্ন করছেন যে মানুষ যখন একটি স্বপ্ন দেখে
সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা বা সেই স্বপ্নকে লালন পালন করার চেষ্টা সে করবে কেমন করে। তাহলে কবিতাটা কি বলছে আর একবার দেখে নিই। হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফার্ড, যদি স্বপ্ন স্থগিত থাকে তাহলে সেই স্বপ্নের কি অবস্থা হয়। ডাজ ইট ড্রাই আপ লাইক আ রেইজিন ইন দ্য সান, এটি কি রোদে কিশমিশের মতো শুকিয়ে যায়। অর ফেস্টার লাইক আ সোর, নাকি ঘায়ের মতো পচে যায় জায়গাটি। অ্যান্ড দেন রান, এবং তারপর ঝরে পড়ে। ডাজ ইট স্টিঙ্ক লাইক রটেন মিট, এটি কি পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে, দুর্গন্ধ ছড়াতে থাকে। আর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক আ সিরাপি সুইট, নাকি অতিরিক্ত সিরাপযুক্ত যে মিষ্টি তার উপরে যেরকম খসখসে চিনির আস্তরণ পড়ে যা মিষ্টত্বের স্বাদকে আরো বিস্বাদ করে তোলে, তেমনি একটা আস্তরণ পড়ে যায় তার উপরে। মেবি ইট জাস্ট স্যাগস লাইক আ হেভি লোড, হয়তোবা এটি ভারী বোঝার মতো ঝুলে পড়ে। or does it explode, নাকি এটি বিস্ফোরিত হয়। এবার আমরা স্ট্যান্জা বাই স্ট্যান্জা একবার ইনার মিনিংটা দেখে নেব কি বলছে। কবি এখানে শুরু করেছেন প্রথম স্ট্যান্জায় যে কবিতাটি বলছেন যে কবিতাটি শুরু হয় স্বপ্ন স্থগিত হলে কি হয় এই প্রশ্ন দিয়ে। এখন এই স্থগিত শব্দটির অর্থ হলো স্বপ্নটি অসম্পূর্ণ থাকে বা কোনো কারণে যেটিকে থামিয়ে রাখতে হয়েছে। এটা একটা আপাতভাবে সহজ প্রশ্ন বলে মনে হলো, যখন এটি নিয়ে ভাবনা বা চিন্তার অবকাশ আসে তখন দেখা যায় এই ভাবনার মধ্যে রয়েছে যন্ত্রণা রয়েছে। কারণ স্বপ্ন সে সমস্ত কিছু থেকে মুক্ত। স্বপ্ন এমন হবে যেটি মুক্ত, যেখানে কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, ওয়েলথ, এজেস এই প্যারামিটার্স গুলো ম্যাটার করবে না। স্বপ্ন উন্মুক্ত আকাশের মতো হবে, যেখানে এমন একটি সমাজ চিত্র ফুটে উঠবে যে সমাজে সমস্ত কিছু ওই স্বপ্নের মতোই নিরাপদ, সমস্ত কিছু স্বপ্নের মতোই বাধাহীন, বিঘ্নহীন। দ্বিতীয় লাইনে বলা আছে এটি কি রোদে কিশমিশের মতো শুকিয়ে যায়। ল্যাংস্টন হিউজ এখানে একটি অবাস্তব স্বপ্নের অনুভূতির তুলনা করার চেষ্টা করছেন। এই যে দৃশ্য বা উপমাটি তিনি ব্যবহার করেছেন এটি বেশ হৃদয়স্পর্শী। এই উপমাটির মধ্যে দিয়ে, এই অনুভূতির মধ্যে দিয়ে এই দৃশ্যটি পাঠককে কি জিনিস বোঝাচ্ছে, যে একটি স্বপ্ন যদি অকালে স্থগিত হয়ে যায় তাহলে তার অবস্থাটি কেমন হয়। তিনি বলছেন স্বপ্ন ঠিক সেইভাবে শুকিয়ে যায় যেমন কিশমিশ সূর্যের নিচে রাখলে শুকিয়ে যায়। তিনি এই যে বিলম্বিত স্বপ্নের উপমা হিসেবে কিশমিশকে ব্যবহার করেছেন এবং সূর্যকে তার শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে ব্যবহার করেছেন। এটিতে আমরা দেখতে পাই যে সূর্য এখানে সমাজের সেই শ্রেণীর প্রতিনিধিত্ব করছে যে শ্রেণীর কাজ ছিল বা তাদের উচিত ছিল, তাদের দায়িত্ব ছিল নিপীড়িত যে সমাজ রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষজন, তাদের উত্থানে সাহায্য করা। এর পরের লাইনে আছে স্বপ্ন সেটি কি ঘায়ের মতো জ্বালাপোড়া করবে এবং তারপর সেটি থেকে পচা দুর্গন্ধ বেরোবে এবং তারপর কি সেটি ঝরে পড়ে যাবে। এখানে বিলম্বিত স্বপ্নগুলির সাথে ক্ষতস্থানের তুলনা করা হয়েছে। ক্ষতস্থান যেমন দীর্ঘদিন পরিচর্যাহীন রেখে দিলে, তার যথাযথ যত্ন না করলে সেটি থেকে ঘা হয়ে যায়, তার নিরাময় হয় না। আমাদের স্বপ্নও তাই, যার ফলে আমাদের জীবনে যে অপ্রত্যাশিত এক যন্ত্রণা সৃষ্টি হয় সেই স্বপ্নের যথাযথ পরিচর্যা না হলে, এবং ক্ষতের মতো সেইটিও ওই স্বপ্নদ্রষ্ট যা ভাবনা আছে তাকে ঘিরে যন্ত্রণা তৈরি করে, তাকে দুঃসহ দুঃখের মধ্যে নিক্ষেপ করে। বলছে তারপর এটিকে পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত হবে। ল্যাংস্টন হিউজ আরেকটি কথা উপমা এখানে ব্যবহার করেছেন যে বিলম্বিত স্বপ্নগুলি যেন পচা মাংসের মতো হয়ে যায়। এগুলি আমাদের শারীরিক অবস্থাকে প্রভাবিত করে এবং পচা মাংস খাওয়ার সময় তা আমাদের শরীরে যেমন প্রভাব ফেলে, নানাবিধ শারীরিক জটিলতা তৈরি করে। এই স্বপ্নের ভবিষ্যৎও যেন তাই হবে। যুগ যুগ ধরে ক্ষয়প্রাপ্ত এই স্বপ্নগুলি আমাদের শরীর ও মনের ওপর একই রকম প্রভাব ফেলতে পারে। তারপর তিনি বলছেন যে এই স্বপ্নগুলি কি ওই সিরাপের মতো অত্যন্ত মিষ্ট। এই মিষ্টত্ব, মিষ্টির যে অনাবিল আস্বাদ তাকে ছাপিয়ে গিয়েও আমাদের শরীরের ক্ষতি সাধন করে এবং যা আমাদের স্বাস্থ্যকে যথারীতি প্রভাবিত করে। সুদূর প্রসারী একটি প্রভাব পড়ে তার উপরে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তারপর কবি বলছেন হয়তোবা এটি ভারী বোঝার মতো ঝুলে পড়েছে। এটি পাঠকদের কাছে আসলে কবি প্রশ্ন করছেন। কবি বলছেন বিলম্বিত স্বপ্ন মানুষের জীবনের জন্য বহনযোগ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা এই যে স্বপ্ন ইউজুয়ালি যা দেখি সেটি তার আগমন এবং প্রত্যাবর্তন এটি খুব সাময়িক সময়ের জন্য হয়, যদিও সেটি একটি রেশ রেখে যায়। কিন্তু এখানে স্বপ্ন বলতে এক নতুন আর্থসামাজিক সমাজ গড়ে তোলার স্বপ্নের কথা বলা হয়েছে। বলছে সেই স্বপ্ন যদি স্থগিত করে রাখা হয় তাহলে তার যে তিক্ত অনুভূতি তা একটা ভার তৈরি করে আমাদের অবচেতন মনের ওপর, আমাদের মনন, চিন্তন, চেতনা, ভাবনার ওপরে। তারপর শেষে কবি বলছেন নাকি এটি বিস্ফোরিত হয়। এই স্থগিত স্বপ্ন দীর্ঘদিন ধরে বয়ে রাখা অসহনীয়। কয়েক দশক ধরে এই যে বৈষম্যের কথা বলা, শোষণ নিপীড়নের কথা বলা, যার কারণে যে সামাজিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষ স্বপ্ন দেখার কাজ বন্ধ করে দেয় অথবা যে ভবিষ্যৎ দ্রষ্ট স্বপ্ন আছে সেগুলিকে স্থগিত করে রাখে,
কি হয় আস্তে আস্তে তার মধ্যে যে ক্ষোভ, ঘৃণা, অসূয়া, অসন্তোষ জমা হয়, তার ফলে একটা সময় সেই অবিচারের ভার মাথায় করে নিয়ে সেই স্বপ্নের শেষ হয় এবং সেটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ সাধারণ মানুষের জীবন, তার পারিপার্শ্বিক বা পরিপার্শ্বকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা বলতে পারি হার্লেম কবিতার মূল লক্ষ্য ছিল আফ্রো আমেরিকান মানুষদের উপরে চেপে থাকা যে বোঝা, যা আর্থ সামাজিক বোঝা এবং যে দুঃসহ দুঃখ ভার, তা একে অন্যের সঙ্গে ভাগ করে নেয়। এখানে যে মর্মস্পর্শী বৈপরীত্য দেখেছি এবং যেভাবে কবি তার ভাবনাকে বা সমাজ চিত্রকে চিত্রায়িত করেছেন, এখানে বহুবিধ শক্তিশালী উপমাকে নিয়ে এসে কবিতার অনুষঙ্গ করে তুলে, এটি তৎকালীন সামাজিক এবং স্বপ্ন দেখার বিলাসিতাকে যথোপযুক্তভাবে তুলে ধরে পাঠকদের সামনে।